আজ ১১ই সেপ্টেম্বর। আবার ৭১-এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই একটি মজার সংবাদ দিয়ে শুরু করতে চাই। ডাকসু নির্বাচনের ফলাফল হয়েছে। গতকালকে থেকে আজকে কিংবা আগামী আরো কয়েকদিন এই ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা চলবে। তো সেই ডাকসু নির্বাচন নিয়ে লেজে গোবরে এবং অসংলগ্নতা তৈরি করেছেন এবং তৈরি হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জোকার জাহাঙ্গীর আলম চৌধুরী, সরি জোকার না, জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এক ব্রিফিং এ বলেছেন, ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। আরো বলেন, ডাকসু জাকসু সহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে। সচেতন মহল তার এই মন্তব্যকে একটি দায়িত্বশীল স্থান থেকে অসংলগ্ন ও লেজে গোবরে বলে মনে করেন দেশের সচেতন মহল। এবারে ডাকসু নির্বাচনে দিনব্যাপী ঘটনা ঘটেছে, সব বিতর্কিত ঘটনা। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে দেখতে পান শিবিরের প্যানেলের ভিপিজিএ সাদেক কাইয়ুম এবং এস এম ফরহাদের ব্যালট আগে থেকে পূরণ করা। টিএসসির কেন্দ্রে ভোটারের ব্যালট পেপারে ২ পদে টিক চিহ্ন দেওয়া ছিল। এই অভিযোগের সত্যতা স্বীকার করেন সহকারী প্রক্টর এ কে এম নূর আলম সিদ্দিকী। ভোট ঘটনার ভোট গণনার সময় দেখা গেছে কক্ষে শিবিরের সাদিক কাইয়ুমের অবস্থান। এই ঘটনাটি জানাজানি হলে অন্যান্য প্রার্থীরা সেখানে প্রবেশ করতে চায় এবং প্রশাসনের বাধার সম্মুখীন হয়। এখানে স্পষ্ট প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ ছিল। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ভোট দিতে আসা একজন ছাত্রলীগ নেতাকে পুলিশ আটক করে নিয়ে যায়। এই যদি জাতীয় নির্বাচনের মডেল, তবে এই মডেলে আগে থেকে জাতীয় নির্বাচন বাদ পড়তে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ও সমর্থক বৃন্দ। এছাড়াও এবারে ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠেছে। ছাত্রদল বলছে, নির্বাচনের ফলাফল যদি তাদের পক্ষে না যায় তবে ভয়ঙ্কর পরিণাম দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়। কারচুপির অভিযোগ দিয়ে আগেই প্রতিবাদ মিছিল বের করেছে ছাত্রদল। জোকার জাহাঙ্গীর নির্বাচনের পরিবেশ ভালো বললেও এক একজন পাল্টাপাল্টি অভিযোগ মোটেও সুষ্ঠু নির্বাচনের বার্তা দেয় না। এক দলকে প্রিভিলেজ দিতে গিয়ে ফলাফল আরেক দলের পক্ষে না হলে যে সহিংসতা হবে, এর ফলে ভোগান্তির শিকার ইউনূস প্রশাসন হবে না, ক্ষতিগ্রস্ত হবে বিশ্ববিদ্যালয়ের নিষ্পাপ ছাত্রছাত্রী। ডাকসু ইলেকশনের সহিংস বার্তা ও প্রশাসনিক পক্ষপাতমূলক আচরণই যদি জাতীয় নির্বাচন মডেল হয়, তবে এটি হবে জাতির জন্য আত্মঘাতীমূলক। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের আঁতুড়ঘর বিএনপি জামাতকে কেউ ছাড় দেবে না। পক্ষপাতমূলক নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকেও বিলীন করে দেবে। আরেকটি প্রসঙ্গ আজকে সকালবেলা একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে, বাংলাদেশের মতোই নেপালে একইভাবে সরকার পতনের একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনাতেও মার্কিন ডিপ স্টেট যে সম্পৃক্ত আছে তার প্রমাণ পাওয়া গিয়েছে। এখানে দেখা যায় যে এনজিওর মাধ্যমে এই ডিপ স্টেট নেপালে ফাইন্যান্সিং গুলো করেছে এবং এই ফাইন্যান্সিং গুলো বাংলাদেশে যেরকম দুটো এনজিওর মাধ্যমে করা হয়েছে, সেই দুটো এনজিওর নাম আবার মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প বলেও দিয়েছিল। একইভাবে নেপালেও একই ঘটনা ঘটেছে। যেমন সুদান গুরুং নামে একজন এনজিও অ্যাক্টিভিস্ট, তার নাম এসেছে, তার এনজিওর নাম এসেছে এবং এই এনজিও গুলোতে যে ফাইন্যান্স হয়েছে তার পরিমাণ প্রায় $1 মিলিয়ন এবং সেই সেক্ষেত্রে দেখা যায় যে প্রমোটিং অ্যান্ড প্রোটেক্টিং দলিত রাইটস এরা পেয়েছে $25,000, এম্পাওয়ারিং ইউথ সিভিক এনগেজমেন্ট অ্যান্ড প্রমোশন অফ ডেমোক্রেটিক ভ্যালুস পেয়েছে $35,000, কাউন্টারিং করাপশন অ্যান্ড অথরিটেরিয়ান ইনফ্লুয়েন্স $79,000, strengthening government accountability and democratic practices through investigative journalism $50,000,
কোর ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, $5 লাখ, এরকম ভাবে দেখা যায় প্রায় $1.5 মিলিয়ন মতো আমেরিকান ডিপ স্টেট বিভিন্ন এনজিওর মাধ্যমে এখানে ফাইন্যান্স করেছে। এবং অনেক বাংলাদেশে নিয়মিতভাবে কাঠমান্ডু যায়। সেখানে বাংলাদেশ হাইকমিশন কাঠমান্ডু তারা একটি সতর্কতা বার্তা দিয়েছে। বাংলাদেশি নাগরিক যারা আছে তাদেরকে হোটেল কিংবা বাসা যে যেখানে আছে সেখান থেকে তাদেরকে বের হতে নিষেধ করা হয়েছে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে নেপাল সরকারের বিরুদ্ধে ডেপ স্টেটের দাবার চাল হিসেবে এবার ব্যবহৃত হচ্ছে সেই জেনজি প্রজন্ম। অর্থাৎ বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছিল নেপালেও সেভাবে। বর্তমানে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সে সরকার ক্ষমতায় এসেছে গত ২ বছরের, সেই সরকার ক্ষমতায় এসেছে গত বছরের জুলাই মাসে। নেপালে ২০০৮ থেকে ২০১৭ সালের নির্বাচন পর্যন্ত ৯ বছরে মোট ১০ বার সরকার পরিবর্তন হয়েছে। এরপর ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭ বছরে মোট ৪ বার সরকার পরিবর্তন হয়েছে। কোন প্রধানমন্ত্রী তার মেয়াদ পূর্ণ করতে পারেননি। আর বাংলাদেশে পশ্চিমা দালালরা নেপালের গণঅভ্যুত্থান সংগঠিত হচ্ছে মর্মে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করছে। এটার উদ্দেশ্য হলো সরকার বিরোধী আন্দোলনগুলোতে ডিপ স্টেটের ষড়যন্ত্রগুলোকে গ্রহণযোগ্য করে তোলা এবং জনসমর্থন আদায় করা। ডিপ স্টেটের ষড়যন্ত্রে পুরো দক্ষিণ এশিয়ার একটি অরাজ একটি রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিজ দেশের বিরোধী শক্তিগুলোকে ক্ষমতার লোভ দেখিয়ে নিজ দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্রে সামিল করে ডিপ স্টেট। বাংলাদেশেও একই ঘটনা ঘটেছে এবং এই একই ঘটনার পুনরাবৃত্তি আমাদের সারা দক্ষিণ এশিয়াতে এবং এশিয়াতেই চলছে। এদিকে বর্তমান সরকার আন্তর্জাতিক সম্পর্ককে এত দুর্দান্ত জায়গায় নিয়ে গেছে যে দুবাইয়ে ভিসা জটিলতা নিরসনে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ও ভিসা ট্রান্সফার এখন বন্ধ। একাধিকবার কূটনৈতিক পর্যায়ে আলোচনা হলেও এখনো কোনো সমাধান মেলেনি। শুধু নতুন ভিসা নয়, বর্তমানে অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফারের সুবিধাও বন্ধ হয়েছে। ফলে বহু প্রবাসী বাংলাদেশি প্রতিনিয়ত অবৈধ হওয়ার ঝুঁকিতে পড়ছেন। অনেক প্রতিষ্ঠান কাজ না থাকায় কর্মীদের ভিসা নবায়ন করছে না। অন্যদিকে নতুন কোনো প্রতিষ্ঠান চাকরির সুযোগ পেলেও ভিসা ট্রান্সফার বন্ধ থাকায় সেখানে যোগ দেওয়া যাচ্ছে না। বিশেষ করে যারা কম বেতনে কাজ করছেন তারা ভালো অফার পেয়েও নতুন কর্মস্থলে যেতে পারছেন না। এই অচলাবস্থায় প্রবাসীরা অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। প্রবাসীদের মতে দ্রুত সমাধান না হলে তাদের বৈধতা ও জীবিকা হুমকির মুখে পড়বে। আবারও ডাকসুর প্রসঙ্গে আসি। ডাকসু নিশ্চিতভাবেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। ডাকসু নিয়ে বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থান নিয়েছে। যদিও ২০০১ সালে বিএনপি এবং জামাত মিলে সরকার গঠন করে। জামাতের ২ জন আ চিহ্নিত রাজাকারকে মন্ত্রিত্ব দেয় এবং লন্ডনে বসে পুরো আন্দোলনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বলেছেন, জামাত এবং বিএনপি অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল এবং শিবির এরা পরস্পর ভাই ভাই। কিন্তু এক ভাই জিতলেও আরেক ভাই না জেতার পরে এরা এখন মুখোমুখি অবস্থান নিয়েছে এবং খুব সম্ভবত অল্প কয়েকদিনের ভেতরেই বিভিন্ন রকম সংঘর্ষের আশঙ্কা করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এবং পত্রিকাগুলোর ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা এই তথ্য জানতে পেরেছে এবং তাই এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে। এদিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অধিকাংশ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন অনুপস্থিত রয়েছেন। নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, কবর থেকে মৃতদেহ তুলিয়ে পুড়িয়ে দেওয়া এবং পুলিশের গাড়ি ভাঙচুর সহ
পুলিশ সদস্যদের পিটিয়ে আহত করা কেন্দ্রকে গ্রেপ্তারে আতঙ্কে আত্মগোপনে চলে গেছেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, ইমাম মুয়াজ্জিন না থাকায় উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে অনেকে আজান ও নামাজে ইমামতি চালিয়ে যাচ্ছেন। ইসলামিস্ট জঙ্গিরা বাংলাদেশ দখলে নিয়েছে, আর সেই বাংলাদেশে এখন মুসলমানরা ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগটিও পাচ্ছে না। এটি এখন বাংলাদেশের বাস্তবতা, এটি এখন বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। এদিকে আজ বীর চট্টলা বন্দরনগরী চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়। 10 সেপ্টেম্বর বিকাল ৩টার আগ্রাবাদ এলাকায় ছাত্রলীগ যুবলীগের উদ্যোগে হাজারের অধিক নেতাকর্মী অংশগ্রহণে বিক্ষোভ মিছিল করে। আগ্রাবাদ এলাকার যুবলীগ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মিছিলটিতে আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। এছাড়াও জয় বাংলা ধ্বনি শুনে উৎসুক জনতা মিছিল দেখতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে মিছিলকারীদের সাহস যোগায় হাততালি দিয়ে। মিছিলে অংশগ্রহণ করা প্রতিটা নেতাকর্মীর স্লোগানেও জোর ছিল কম্পন ধরার মতো, যেন পুরো এলাকা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। এত ধরপাকড়, জেল জুলুম, নির্যাতন ও দৃশ্যমান নেতৃত্ব শূন্য ও রাজপথে জয় বাংলা স্লোগান তোলা সারা দেশের এসব তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের আগামী দিনের কাণ্ডারি, আগামী দিনের ভবিষ্যৎ। যুবককে পুলিশে দিয়েছে জনতা। বুধবার সকাল কক্সবাজার শহরে 7 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে পুলিশে দিয়েছে জনতা। বুধবার 10 সেপ্টেম্বর সকালে ধর্ষণের অভিযুক্ত আবু তৌহিদকে ডিসি পাহাড় এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। স্থানীয়রা বলেন, মঙ্গলবার রাত 9:30টার দিকে ডিসি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। চিৎকার শুনতে পেয়ে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। এ সময় অভিযুক্ত তৌহিদকে অবরুদ্ধ করে রাখে তারা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। আবার ৭১-এর সকালের সংবাদ এখানেই শেষ করছি। আবার আসবো রাত ৯টায় বাংলাদেশ সময়। আপনারা সবাই আবার ৭১-কে ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাথে থাকুন। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালিদেরকে এই সংবাদ শোনার সুযোগটা তৈরি করে দেবেন। ভালো থাকবেন সবাই।